গতকালকে সন্ধ্যাবেলা সত্যি শরীরটা এত খারাপ হয়ে গেছে, তোমাদের সাথে আর গল্পও করতে পারিনি। প্রপার দুধ দিয়ে কড়া করে চা, যেটা না সর্দির মুখে খুব ভালো লাগে। তো ইচ্ছা আছে রাগিগুডা টেম্পলে যাওয়ার। আমি 15 বছর আগে রাগিগুডা টেম্পলে গিয়েছিলাম যখন আমি কলেজে ছিলাম। রাগিগুডার মানে হলো রাগির পাহাড়, ছোট পাহাড়কে এখানে গুডা বলে। 15 বছর আগেও যখন এসেছিলাম তখনও অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এরকমই কিছুটা ছিল। এই রাগিগুডা মন্দির কিন্তু মূলত হলো শ্রী আঞ্জনেয়া স্বামী টেম্পল। অনেক সিঁড়ি বেয়ে আমাদের সেই উপরে মন্দিরে যেতে হবে। এটাই হচ্ছে সেই হিলক বা রাগিগুডা যেটা বলা হয়। রাগিগুডাকে এত জাগ্রত কেন মানা হয়, এটার পিছনে কিন্তু একটা, যেরকম অনেক মন্দিরের পিছনে একটা গল্প থাকে, এখানেও একটা কিন্তু মিথোলজি রয়েছে। এখন জ্বর নেই, এখন ভালোই লাগছে, এখন খিদে পেয়ে গেছে। আচ্ছা, ভাত খাচ্ছি না তাই? আমার জন্য তো এটাই আনইউজুয়াল যে আমি এত টাকা দিয়ে আমি এখানে ভেজ খাচ্ছি। পেয়ারা কাসুন্দি দিয়ে মেখে ভাবলাম এখন ইভিনিং স্ন্যাক্সে এটাই খাই। আর এমনি তো ঘুমাচ্ছে, জানি না এখন আদেও উঠবে কিনা। একদম নাক টিকে ঘুমাচ্ছে, আমার শরীরটা ভীষণ খারাপ করে গেছে। রিনি আবার লেগে পড়েছে, ঘুমের থেকে উঠে একটু তরতাজা হয়ে। উজ্জ্বলা লিখেছেন, about SIR I have a lot of questions. গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমি এখন ভালো আছি, কালকের থেকে আজকে এখন ভালো আছি। নো ফিল্টার ব্লগ এখন স্টার্ট করছি, একদম জাস্ট উঠেছি ঘুম থেকে। আর রিমো মাত্র উঠেছে, এখন একটুখানি ড্রয়ারগুলো একটু ক্লিন করছে। গুড মর্নিং। আজকের দিনটা এরকম হবে ভাবিনি, কারণ গতকালকে সন্ধ্যাবেলা সত্যি শরীরটা এত খারাপ হয়ে গেছে, তোমাদের সাথে আর গল্পও করতে পারিনি। কিন্তু না ঘুমোতেও পারছিলাম না, মানে এত সর্দি লেগে গেছে। আর আই থিঙ্ক এই যে ঠান্ডাটা আসার আগের মোমেন্টে সবাই ভাবে একটু একটু অসুস্থ হয়, প্রত্যেকের ঘরে ঘরে একটা অবস্থা, আমার মুখ দেখে বুঝতে পারছো। সকালেও ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে দিদি আসবে বলে, তো সব মিলিয়ে না ঘুমটাও হচ্ছে না, এদিকে নাকটা বন্ধ, আওয়াজটা তো আর বলার নেই। নাক অর্ধেকটা বন্ধ রয়েছে, খালি আমি অমৃতাঞ্জন বামের উপর দিয়ে চলছি। তো আমাদের আজকে অন্যরকম একটু প্ল্যান ছিল, একটু বেরোনোর ব্যাপার ছিল। এখন যাই না, বেরোবো তো ঠিকই, কারণ কাজটা আজকে না হলে আবার সেই দেরি হয়ে যাবে। তবে এখন সকালে উঠেই ঘুম থেকে চোখটা খুলেই ফার্স্টে রিমোকে বলেছি যে তুমি কি আমাকে একটু কড়া করে অদরক বালি চায় বানিয়ে দিতে পারবে? তো আলটিমেটলি আমিই বানালাম, ওকে আর কষ্ট দিইনি। আর সকাল সকাল কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। হ্যাঁ কি আমার কি কষ্ট? হ্যাঁ চা বানাতে কষ্ট? অবশ্যই, চাটা তোমার কাছে অনেক কষ্টের ব্যাপার। না, আমি চা বানাতে পারি না। একদম বানায় নাও। চলো দেখাই এখন আমরা কি খাবো। আদরক বালি চা বলতে কিন্তু একদম প্রপার দুধ দিয়ে কড়া করে চা, যেটা না সর্দির মুখে খুব ভালো লাগে। আর জেপ্টো থেকে দুধ আনাচ্ছিলাম, তো ভাবলাম যে সকালের জন্য এই ক্রোসাগুলো আনিয়ে নিই। এগুলো প্লেনটাই ভালো লাগে, চকলেটটা আমি একদম খেতে পারি না, তো দুজনের জন্যই আনিয়ে নিয়েছি। বলতে পারো এটা আমাদের একরকমের ব্রেকফাস্ট। তার সাথে এই যে মারি বিস্কিট, আমার সব থেকে ফেভারিট। তো এখন আপাতত এগুলো খেয়ে নেবো। এসো চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। গুড মর্নিং বেবি ফ্যামিলি। তো আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি, চাটা খেয়ে রেডি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে যাচ্ছি। কাঁধে ব্যাগ ঝুলিয়েছি জাস্ট এমনি, কারণ এটার মধ্যে ছাতা আছে, ওয়ালেট আছে। আমি এরকম একটা ব্যাগ হাতে থাকলে সুবিধা হয়, তাই এটা নিয়ে নিলাম। আর জ্যাকেটও পরেছি, কিন্তু বাইরে কিন্তু ভালো রোদ আছে, এই কারণে আরো ব্যাগটা নিলাম যে যদি ইনকেস জিনিসপত্র ঢুকাতে লাগে তাই ঢুকিয়ে নেবো। তবে যাচ্ছি কোথায়? যাচ্ছি হলো বেসিক্যালি আমরা রিনির আজকে রেগুলার হেলথ চেক আপের জন্য আমরা রেখেছিলাম। তার আগে তোমরা দেখলে মা ওরা যখন এসেছিল তখন আমরা ব্লাড টেস্ট করিয়েছি, কিন্তু ওর মধ্যে সব টেস্ট তো থাকে না। তো সেই কারণে আজকে এক্সটেন্সিভ একটা টেস্ট করাবো, যেটার আমরা কুপন পেয়েছিলাম। তো সেই কুপন থেকে ভাবছি আজকে গিয়ে টেস্ট করাবো। আর যাচ্ছি হলো জায়ানগর সাইডে। তো প্ল্যান এটা যে টেস্টের জন্য আমরা যা যা স্যাম্পল দেওয়ার দিয়ে তারপর আমরা যাব হলো রাগিগুডা টেম্পলে। একদম রাগিগুডা টেম্পল ওখান থেকে আই থিঙ্ক কিলোমিটার 2-1 কাছাকাছি পড়বে। তো ইচ্ছা আছে রাগিগুডা টেম্পলে যাওয়ার। আমি 15 বছর আগে রাগিগুডা টেম্পলে গিয়েছিলাম যখন আমি কলেজে ছিলাম। তারপর থেকে না যাবো করে আর যেতেও পারছিলাম না। রিনিকেও অনেকবার বলেছি যে রাগিগুডা টেম্পলে যেতে খুব ইচ্ছা আছে, খুব জাগ্রত মন্দিরটা। তো রাগিগুডার টেম্পলের বিষয়ে মানে ইনফরমেশনটা সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেবো যখন ওখানে পৌঁছাবো। তার আগে এখন বের হই। আমাদের 10টা থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন অলরেডি 9:15 বাজে। এখান থেকে যেতেও তো মোটামুটি 40-50 মিনিট তো লাগবেই। আশা করছি সময় মতো পৌঁছে যেতে পারবো। তো চলো ঝটপট বের হই, পরের কথা পরে হবে আবার। আমরা ফাইনালি জয়নগরের বিখ্যাত রাগিগুডা মন্দিরের কাছে চলে এসেছি। অনেকটা সময় লেগে গেল হসপিটালে, এই জন্য তোমাদেরকে ভিডিও করে কি আর দেখাবো হসপিটালে দৌড়াদৌড়ি। তো যাই হোক, এখন মন্দিরে ঢুকছি, মানে ঢুকি নেই, মন্দিরের রাস্তায় রয়েছি। একটু এগিয়ে গিয়ে মন্দিরটা, সামনে যে ভিড় দেখছো সেখানে হচ্ছে মন্দির। তবে চলো সামনে গিয়ে তারপরে ভিতরে ভিডিও করতে পারবো কিনা সে তো বলতে পারছি না।
যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমার পিছনে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাগিগুড়া টেম্পলের এন্ট্রেন্সটা, এন্ট্রি গেটটা। এটা তোমরা রাগিগুড়া মেট্রো স্টেশনে নামতে পারো। রাগিগুড়া মেট্রো স্টেশন থেকে হার্ডলি 7 থেকে 8 মিনিট হাঁটা পথে, খুবই কাছাকাছি। তবে রাগিগুড্ডার মানেটা কি? রাগিগুড্ডার মানে হলো রাগির পাহাড়। ছোট পাহাড়কে এখানে গুড্ডা বলে, হিলক, যেটাকে ইংলিশে বলে হিলক, সেটার কানাডা ওয়ার্ডটা হলো গুড্ডা। আর রাগি মানে রাগি, যে রাগি গ্রেন আর কি, বেসিক্যালি কি বলে রাগিকে? ফক্স মিলেট, ফিঙ্গার মিলেটস না তো কি বলে, কি লিটল মিলেট, যাই না, যেটাই হোক, রাগি তো অনেকে চেনো। রাগি হচ্ছে, তো এই জায়গাটার নাম রাগিগুড্ডা কেন পড়েছিল সেটা তোমাদেরকে পরে বলছি। আগে ভিতরে মন্দিরে দর্শন করতে যাই। এখানে 100 টাকা করে এগুলো পুজোর থালি বেসিক্যালি পাওয়া যাচ্ছে। তুলসী মালা আছে, ফুল আছে। এই পাশের থেকে ব্যাগ নিয়ে এটার মধ্যে জুতোগুলো ভরে, তারপরে এখানে লাইন ধরে, এখানে দেখো জুতো রাখার জায়গা আছে, তো এখানে ব্যাগগুলো জমা করতে হবে, টোকেন দেবে, সেটা আবার বেরোনোর সময় ওই পাশে দিয়ে যখন বেরোবে তখন কালেক্ট করতে হবে। ঢুকতে ঢুকতে এটা একটা চোখে পড়লো, মহাপ্রসাদ বিতরণ হয় প্রতি শনিবারে দুপুর 12টার থেকে 1টা পর্যন্ত। আমরা ভালো সময়ে এসেছি, এখন অলমোস্ট 11:30 বাজে। তো আমরা যতক্ষণে দর্শন করে বেরোবো ততক্ষণ আই থিঙ্ক মহাপ্রসাদ পেয়ে যাব। এখানে দেখো একটা ওয়াটারফল আছে এই পাশে, আর এখানে লাইন ধরে ধরে উপরে উঠতে হয়। এই যে এই সাইডে বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। 15 বছর আগেও যখন এসেছিলাম তখনও অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এরকমই কিছুটা ছিল, যদিও আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু হ্যাঁ লাইন ধরে ধরে যেতে হচ্ছিল এতটুকু আমার মনে আছে। আমাদের সামনে বেশ বড় লাইন আছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। আচ্ছা হ্যাঁ, নারকেল খাওয়াতে হবে, ধরো তো ক্যামেরাটা ধরো। তো যেটা কথা বলছিলাম, তো এই রাগিগুড়া মন্দির কিন্তু মূলত হলো শ্রী আঞ্জনেয়া স্বামী টেম্পল, যেটা মানে বেসিক্যালি বজরংবলীর মন্দির। তো এই যে পিছন দিকে মন্দিরটা রয়েছে, লাইন ধরে ধরে পুরোটা এগিয়ে যেতে হবে। তো চলো সামনে গিয়ে দেখি, ভিতরে হয়তো ভিডিও করতে পারবো না, তোমাদের বেরিয়ে তারপরে বাকি কথা বলবো। এখানে এখন অনেক সিঁড়ি বেয়ে আমাদের সেই উপরে মন্দিরে যেতে হবে। এটাই হচ্ছে সেই হিলক বা রাগিগুড্ডা যেটা বলা হয়, এই পাথরটাই হচ্ছে সেই ছোট পাহাড়ের মতো ব্যাপারটা। আর তার উপরে রয়েছে হনুমানজির মন্দির। এখানে মোটামুটি আই থিঙ্ক যেটা মানুষে বলে, আমি অ্যাকচুয়ালি কাউন্ট করছি না, তবে বলে যে 90 থেকে 100টা সিঁড়ি রয়েছে সেই উপরে পর্যন্ত যাওয়ার জন্যে। তো ওখানে গিয়ে মেন পুজো দেবো। এই মন্দিরটা ছিল গণেশ মন্দির। তো গণেশের অবভিয়াসলি আগে পুজো হয় যে কোনো ঠাকুরের। গণেশ ঠাকুরকে পুজো দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে এক পা করে এগিয়ে যাচ্ছি হনুমানজির মন্দিরের দিকে। উপরে হনুমানজির মন্দির থেকে পুজো দিয়ে আমরা নিচে আসলাম। তারপরে ভাবলাম তোমাদের বলি যে রাগিগুড্ডাকে এত জাগ্রত কেন মানা হয়। এটার পিছনে কিন্তু একটা, যেরকম অনেক মন্দিরের পিছনে একটা গল্প থাকে, এখানেও একটা কিন্তু মিথোলজি রয়েছে। গল্পটা হচ্ছে যে রাগিগুড্ডা, তোমাদের বলেছিলাম যে রাগিগুড্ডার একটা মানে হচ্ছে যে রাগির ছোট পাহাড়। তো সেই পাহাড় কি করে হয়েছে এটাই হচ্ছে গল্প। তো বেসিক্যালি আজকে থেকে অনেক যুগ আগের গল্প। এখানে যে প্রধান ছিলেন তার স্ত্রী, নাম ছিলেন ওনার সুধর্মা। তো উনি ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের খুব বড় ভক্ত, সারাক্ষণ পুজো পালি করতেন। তো কিন্তু ওনার শাশুড়ি আবার এটা একদমই পছন্দ করতেন না। তো একদিন ওনার ভক্তি টেস্ট করার জন্য, বেসিক্যালি পরীক্ষা নেওয়ার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাকি পৃথিবীতে নেমে আসেন আর সাধু সন্তের ভেষে আসে। তো সাধু সন্তের ভেষ ধারণ করে ওনার বাড়িতে এসে ভিক্ষা চায়। তো ভিক্ষা দান করার জন্য ওনার কাছে অবভিয়াসলি কিছু থাকে না, তখন উনি ওনার রান্নাঘর থেকে রাগির এক গামলা রাগি এরকম পাহাড়ের মতো করে নিয়ে এসে ওনাদেরকে দিতে যায়। তখন ওনার শাশুড়ি এখানে বাধা দেয়, বলে যে না, এটা দেওয়া যাবে না, এটা আমার খাওয়ার, এরকম তুমি সাধু সন্তকে দিতে পারবে না। কিন্তু তখন মানে শাশুড়ির অত্যাচার সহ্য করেও অনেক বাজে কথা শোনার পরেও উনি সাধুদেরকে যখন এটা দান করতে যায়, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিজেদের রূপ দেখায়। আর তখন বলে যে না, এই পাহাড়, এই রাগির যেটা ছোট পাহাড় আছে সেটাকে ওনারা একটা পাথর বানিয়ে দেয়, আর বলে যে আমরা
চিরকাল এখানেই বাসস্থান করব। এখানে আমাদের মানে আমরা এখানে থাকবো। তোমার ভক্তি দেখে আমাদের এত ভালো লেগেছে। তো এই ছোট পাহাড়টাই হচ্ছে, এই যে পাথরটা দেখালাম, এটার গল্প এখন জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে, তবে মানে এইটাই আর কি, এটাই তখন এত বড় একটা পাহাড়ের রূপ নেই। তো এখানের মধ্যে নাকি মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পাথরের রূপ রয়েছে। তো ওই আর কি, এটাই হচ্ছে গল্প, এই কারণে এটাকে খুব বড় মানে খুব জাগ্রত মানা হয়। তো এটা ছিল গল্প। আর এখন আমরা যাই, আমরা এখান থেকে বের হব, বের হয়ে তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে পরে গল্প হবে। আজকে দুটো মন্দির ভিজিট হয়ে যাবে, আর দুটোই হনুমান মন্দির। মন্দির তো খুব ভালো ঘোরা হলো। এখন আমরা যাব লাঞ্চ করতে, খিদে পেয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা তো ঠিকঠাক হয়নি, আর ওষুধ খেয়েছি আমি। ওষুধ? হ্যাঁ, প্যারাসিটামলটা খেয়েছি। তো এখন জ্বর নেই, এখন ভালোই লাগছে, এখন খিদে পেয়ে গেছে। তো সামনে এখন কই যাচ্ছি আমরা খেতে? শিবসাগরে। ভেজ খেতে হবে আজকে শনিবার, সেই জন্য। আর পাশেই না একটা বিশাল বড় প্যান্টালুন, আমি ওটা দেখেই রিমোকে বলছি চলো চলো চলো, বলছে টাইম হবে না, দেরি হয়ে যাবে, দেখি খাওয়া দাওয়া করে একটু যাওয়া যায়, তাড়াতাড়ি খেয়ে যাবো। হ্যাঁ, আমার খুব ইচ্ছা করছে। আমাদের আজকের লাঞ্চ আছে পনির টিক্কা মশলা আর সাথে বাটার রুটি। একদম আনইউজুয়াল। কি? ভাত। আচ্ছা, ভাত খাচ্ছি না তাই? আমার জন্য তো এটাই আনইউজুয়াল যে আমি এত টাকা দিয়ে আমি এখানে ভেজ খাচ্ছি। এটাই অতিরিক্ত আনইউজুয়াল ব্যাপার হয়ে গেছে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। বিকেল এখন বাজে 5টা। আমরা ফেরার পরে আর তোমাদের সাথে গল্পই করতে পারিনি, মুখোমুখি আসতেই পারিনি। বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢোকার পরে ভাবলাম একটু রেস্ট করি। আমি যদিও এখানে বসে রয়েছিলাম, বসে বসে একটু মোবাইল ঘাঁটছিলাম, একটু অফিসের কাজ বলতে পারো, এমনি জাস্ট ঘাটাঘাটি করছিলাম আর কি। আর রিনির শরীরটা আর একটু খারাপ লাগছিল, আর তো এসেই ঘুমিয়ে পড়েছে। তো তাই আর আমিও ডিস্টার্ব করিনি। এনিওয়ে, তখন তোমাদের বলছিলাম না যে এত দাম দিয়ে শিবসাগরে খাওয়া দাওয়া করলাম, আমরা বুঝতে পারিনি। শিবসাগর দেখে আমরা ঢুকে গেছি, তারপরে দেখলাম এটা শিবসাগর সিগনেচার, কিছুই না, শিবসাগরকে ভীষণ ফ্যান্সি করে সাজানো। আর একটা তন্দুরি রুটি ওখানে 70 টাকা করেছিল। তা আমার ঢুকে গেছি যখন, আমি আর কি আর বেরোবো। আর পনিরের কথা যেটা বলছিলাম, ভেজ খেয়েছি এত টাকা দিয়ে, গায়েও লাগছে, বাট তখন আর অন্যখানে ঘোরারও ইচ্ছা ছিল না, টাইমও হাতে ছিল না, মনে হচ্ছিল কোনো রকম খেয়ে বাড়ি আসে। আর ইনিরও শরীরটা খুব একটা ছিল না যে আরো হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবো কোথায় খাবো কোথায় না। এনিওয়ে, তো খাওয়া দাওয়া যাই হোক করলাম, একটু দাম দিয়ে ভেজ খেলাম, খেয়ে বাড়িতে এসে রেস্ট করে এখন আপাতত আমি যাব একটু ফ্রেশ ট্রেশ হবো। এখনো স্নান টান কিছুই হয়নি। সকালবেলা বেরিয়ে তো গেছিলাম ঝটপট করে, দেরি হয়ে যাবে করে করে বেরিয়ে গেছি। আসার পরে ওই যে লেজির মতো বসে রয়েছি, এখন যাব স্নান করতে। দেখি রিনি মনে হয় না আজকে আর মন্দিরে যাবে করে, শরীরটা এখনো ভালো নেই, এখন জাস্ট একটু আগে উঠলো। তো দেখা যাক, জিজ্ঞাসা করে দেখবো, যদি মন্দিরে যায় তো গেল, না গেলে আজকে বাড়িতেই আছি। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে এসেছে। রিনি এখনো ঘুমের থেকে উঠেনি, আবার গিয়ে শুয়ে পড়েছিল, শরীরটা ভালো লাগছে না। আর আমি এখানে দেখাচ্ছি সেটা হলো পেয়ারা মেখেছি, পেয়ারা কাসুন্দি দিয়ে মেখে ভাবলাম এখন ইভিনিং স্ন্যাক্সে এটাই খাই। আর টিভিটা চালিয়ে বসলাম এতক্ষণে। অনেক নতুন নতুন মুভিজ, নতুন ওয়েব সিরিজ চলে এসেছে। নেটফ্লিক্সে ডেলি ক্রাইম 3 চলে এসেছে, এটা দেখতে আমার খুব ইন্টারেস্ট আছে। আর ইনি তো ঘুমাচ্ছে, জানি না এখন আদেও উঠবে কিনা, একদম নাক ডেকে ঘুমাচ্ছে। আমার শরীরটা ভীষণ খারাপ করে গেছে, জ্বর হয়েছে, আর কিছুই না, সর্দির থেকে ওই জ্বর ভাব যেটা ভাইরাল এই সময়টা ঘরে ঘরে হবে। এরপরে আমি জানি আমারও হবে, কারণ গলা অলরেডি একটু খুশখুশি ধরে গেছি। তো এনিওয়ে, তো ভাবছি ডেলি ক্রাইমটা চালিয়ে বসি, আর ইনি উঠলে দেখবে পরে যদি দেখতে চায়। বাইরে আজকে মন্দিরে তো যাওয়া হচ্ছে না, এতটুকু শিওর। রিনি আবার লেগে পড়েছে, ঘুমের থেকে উঠে একটু তরতাজা হয়ে। একটু আগে অনেক বেশি তরতাজা ছিলাম, এখন অতটা তরতাজা নেই। কি হচ্ছে না, মানে ওষুধটা খাওয়ার পরে 3-4 ঘন্টা, মানে আমি যখন ঘুমিয়েছি মোটামুটি এখন কতক্ষণ ঘুমিয়েছি, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বেশি ঘুমিয়েছি, মোটামুটি 2 ঘন্টা ঘুমিয়েছি। ঘুম থেকে খুব ফ্রেশ লাগলো মোটামুটি। এখন 3 ঘন্টা মতো হয়ে গেছে যে আমি ভালো ছিলাম। এখন না আস্তে আস্তে ডাউন হয়ে যাইলাম, এর আগে আমি আরো ডাউন হয়ে যাই। তাহলে আগে এখন কুরিয়ারের কাজটা করি। অলরেডি ওই রুমটা গুছিয়ে ফেলেছি, ভীষণ বাজে অবস্থা ছিল। তো ডিনার তো আমাদের হয়ে গেছে, তুমি তো একটা খেয়ে নিতে, তুমি ওষুধটা খেয়ে নাও, একটা প্যারাসিটামল খেয়ে নাও, তাহলে আরো 2 ঘন্টার ব্যাকআপ পেয়ে যাবে। প্রচুর কাজ আছে, আর কাজের মধ্যে সবথেকে বড় কাজ হচ্ছে এই যে কার্টন প্যাক করতে হবে। তো এগুলোকে এখন একটু করে ফোল্ড করে সব ভরা শুরু করব। ফোল্ড করাই আছে তো, এমনি মানে প্যাকেটস করে ভরবো আর কি। আচ্ছা, তো এই কার্টনটা পেয়েছি আমরা, মোটামুটি আই থিংক হয়ে যেতে লাগে, দেখা যাক। রাত বাজে 11:30, ডেলি ক্রাইম সিজন 3 দেখা শেষ আমার।
যারা ডেলি ক্রাইম এখনো দেখোনি প্লিজ রেকমেন্ড করছি ডেলি ক্রাইম দেখা শুরু করো। অপূর্ব একটা সিরিজ, অপূর্ব একটা ওয়েব সিরিজ। ডেলি ক্রাইম সিজন 1টা সব থেকে বেস্ট ছিল, আই থিঙ্ক মোর সো এই কারণে, কারণ আমরা সবাই পার্সোনালি ইমোশনালি ইনভেস্টেড ছিলাম। ওই কেসটা যখন হয়েছিল 2012-এর ডেলি কেসটা, নির্ভয়া কেস বেসিক্যালি, তখন পুরো দেশ জুড়ে সবাই আই থিঙ্ক আমরা ইমোশনালি ইনভেস্টেড হয়ে গেছিলাম ওটার পিছনে। তো ডেলি ক্রাইমের সিজন 1 is one of the best ওয়েব সিরিজ। কিন্তু সিজন 2 আর সিজন 3টাও বেশ ভালোই ছিল। আই উড নট রেট ইট অ্যাজ হাই অ্যাজ 1 and 2, বাট খুব ভালো। শেফালি শাহ তো অ্যামেজিং। প্রতিটা অ্যাক্টর, প্রতিটা ক্যারেক্টারকে যেভাবে প্লে করেছে সত্যি খুব দারুণ ছিল। তবে আর বেশি আজকের ব্লগটা টানবো না। আজকের ব্লগটা খুব লাইট একটা ব্লগই ছিল বলতে পারো। আমরা একটু দিনের বেলা কাজে কর্মে আর এদিকে ওদিকে দৌড়াদৌড়ির মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর রিনির শরীর যেহেতু ভালো নেই তাই রিনিও বেশি সময় আসতে পারেনি। তবে একটা কমেন্ট আজকে ভাবছি রিপ্লাই করি। আমরা যেহেতু SIR নিয়ে কথা বলেছিলাম, আমি নামটা একবার পড়ে দেখছি, উজ্জ্বলা দারিপা, উনি একটা কমেন্ট করেছেন। তো আমি ভাবলাম যে এটা যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে আমি সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। উজ্জ্বলা লিখেছে, about SIR I have lot of questions. I and my parents are voters from Raipur, Chhattisgarh. SIR is also happening there too. But my maternal side grandparents' names appear in West Bengal and paternal side grandparents in Jharkhand. Although I have all the documents in place, but just curious, how does it work for second and third generation Prawashi Bengali? Also, I am planning to shift my voter ID to Bangalore as I am living here. তো উজ্জ্বলা দেখো, আমিও ব্যাঙ্গালোরে আছি এত বছর ধরে। আমার ভোটার লিস্টে যেটা নাম আসে ওটা কিন্তু আসামে আসে। রিনিরও যেরকম ভোটার লিস্টে নাম আসে ওটা শিলিগুড়িতে আসে। আই কাম ফ্রম এ স্টেট, মানে আসাম বেসিক্যালি। আই কাম ফ্রম এ স্টেট যেখানে NRC হয়ে সেরেছে। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ইফ ইউ আর এ প্রবাসী বাঙালি অ্যান্ড লিভিং ইন এ ডিফারেন্ট স্টেট, অবভিয়াসলি বিকজ উই মাইগ্রেট টু ডিফারেন্ট স্টেট ডিউ টু ওয়ার্ক, there is nothing to worry about. You will not be thrown out of the country. SIR মেইনলি হচ্ছে দুটো কারণে। এক হচ্ছে ধরো some names are obviously like fake names that are enrolled in the electoral roll, তো ওই ফেক নামগুলোকে কি করে বাদ দেওয়া যেতে পারে। সেকেন্ড হচ্ছে একটা ফিল্ট্রেশন প্রসেস। এরকম অনেক নাম থাকতে পারে যেরকম like you just said that your name or probably is in Raipur, Chhattisgarh, but now you want to move it to Bangalore, but your name may also appear in Raipur for the next election. So ওই জিনিসটাকে ফিল্ট্রেশন করার জন্য এই প্রসেসটা শুরু হয়েছে। সেকেন্ড, some people might not even be living right now, তো মানে alive, so ওদের নামগুলো ফিল্টার করে বের করে দিলে then nobody else can cast vote basically against their names. So এই ফিল্ট্রেশন প্রসেসটার জন্যই এই SIR-টা করা হচ্ছে। Like I said, there's nothing to worry about. In case যেমন তুমি বললে তোমার ম্যাটার্নাল সাইড গ্র্যান্ডপ্যারেন্টস মানে বেসিক্যালি দাদু দিদার নাম এসেছিল কোথায় বললে, ওয়েস্ট বেঙ্গলে। তো দাদু দিদার নাম যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে আর তোমার মা যদি এখন ছত্তিশগড়ে রয়েছে, বাট ডেফিনেটলি দে অলরেডি হ্যাভ দেয়ার নেম এনরোলড ইন দ্য ইলেকটোরাল রোল, তো ওই ওয়েস্ট বেঙ্গলের যেটা কি বলে এপিক নাম্বার, ভোটার আইডি নাম্বার, ওই ভোটার আইডি নাম্বারটার সাথে ম্যাচ করে কোন সেক্টরে বা কোন লিস্টের মধ্যে ওই নামটা এসেছিল ওইটা জাস্ট ইউ হ্যাভ টু মেনশন ইট দেয়ার। সেম থিং ফর ইয়ার প্যাটার্নাল সাইড গ্র্যান্ডপ্যারেন্টস, মানে ঠাকুরদা ঠাকুমার জন্য। বেসিক্যালি তোমার বাবার যদি এখন রায়পুরে নাম এসছে, তো ওইটা তোমার ফর হিম টু verify that he is a resident of India and he has been living in India for so and so many years. তো তোমার ঠাকুরদা ঠাকুমার যে নামটা ঝাড়খণ্ডে এসেছিল, আই থিঙ্ক 2002 ইলেকটোরাল রোল অর 2000, কোনোখানে 2002 চাইছে, কোনোখানে 2001 চাইছে। আই থিঙ্ক ঝাড়খণ্ড ওয়াজ ফর্মড ইন 2000, সো দ্য ফার্স্ট ইলেকশন উড হ্যাভ বিন 2001 অর প্রবাবলি 2005 এর ইলেকটোরাল রোলের মধ্যে থাকবে। তো each state is looking for different electoral rolls. তো সেইখানের ওই লিস্টের মধ্যে যেখানে নামটা থাকবে ওটাই you will have to mention that. And in case if your name is not in 2002, then they ask for anything prior to that, or you will have to submit certain documents. It's at 13টা documents এর একটা লিস্ট দেওয়া রয়েছে। So this is nothing to worry about. I think most of us has all those documents. Your father, your mother, তোমাদের মা বাবা সবার কাছে আমাদের ওই বার্থ সার্টিফিকেট, মানে ইন্ডিয়াতে যারা আমাদের জন্ম হয়েছে তো ইন্ডিয়াতে বার্থ সার্টিফিকেট, বা তোমার দাদু দাদার যদি
সরকারি চাকরি থাকে, পেনশন স্লিপ, পেনশন সার্টিফিকেট যাই থাকে, আমি পেনশন নিয়ে খুব একটা জানি না। রিনি, তুমি জানো কি নাকি পেনশনের কি দেয়? আই থিঙ্ক রিনি এখন অন্যদিকে শুয়ে পড়েছে বা যাই করেছে, আমি এখন ওদিকে যাইনি। তো এনিওয়ে, তো বেসিক্যালি দের আর 13 ডকুমেন্টস ইন দ্য লিস্ট, যেটার মধ্যে থেকে ইউ উইল হ্যাভ টু প্রোভাইড ওয়ান অ্যাজ আ প্রুফ দ্যাট ইউ হ্যাভ বিন লিভিং ইন ইন্ডিয়া ফর সো এন্ড সো মেনি ইয়ার্স। সো দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট দে ভেরিফাই। তার বাদে আই ডোন্ট থিঙ্ক দের ইজ মাচ টু বি কনসার্ন অ্যাবাউট। এনআরসিতে এর থেকে অনেক বেশি হ্যাপা ছিল, মানে দৌড়িয়ে দৌড়িয়ে মাথা খারাপ হয়ে গেছে। অলমোস্ট 1.5-2 বছর মা দৌড়িয়েছে, কারণ আমি তো এখানে ছিলাম, আমি আর ভাই দুজনেই এখানে ছিলাম। মার দৌড়াতে হয়েছিল আমাদের সবার বার্থ সার্টিফিকেট, মার বার্থ সার্টিফিকেট, দাদু এখানে কবে থেকে আছে, তো অনেক অনেক হ্যাপা ছিল। তো এসআইআর ইজ লাইক 1/10 অফ দ্যাট। তো এনিওয়ে, জাস্ট want to say that you don't have to worry, কারোরই কোনো চিন্তা করতে হবে না এসআইআর নিয়ে। things will fall into place. If you have the proper documents, it will get resolved. হ্যাঁ, আমি জাস্ট এটা জিজ্ঞাসা করছিলাম, পেনশনের কি স্লিপ হয়? হ্যাঁ, তো গভর্নমেন্টের একটা পেপার থাকে, স্লিপ দেয় নাকি পেনশন সার্টিফিকেট? ওই তো আমি ঠিকই বলেছিলাম, পেনশন সার্টিফিকেটটা ঠিকই বলেছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর বেশি রাত জাগবো না, অলরেডি 11:30 বেজে গেছে। একটু চেষ্টা করছি তাড়াতাড়ি ঘুমানোর, কিন্তু তাড়াতাড়ি হচ্ছে না, সেই রেগুলার টাইমে চলেই যাচ্ছে। তো আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।